আর ইন্টারনাল এক্সামে আমি Unit-1, Unit-2 আর Unit-3 এই তিনটে রেখেছি। আজকে Unit-2টা পড়াবো আর নেক্সট উইকে Unit-3টা পড়াবো। তাহলে তোমাদের 3টে ইউনিট কভার হয়ে যাবে। আর সেই পরীক্ষাটার সম্বন্ধে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি যে পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে, মানে কত মার্কসের কোয়েশ্চেন থাকবে, এই থাকবে, এগুলো আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। যে টোটাল মার্কটা থাকবে এইটার একটা তোমরা ছবি তুলতে পারো। এটা তোমরা একটা ছবি তুলে নিতে পারো। ফার্স্ট ক্লাস টেস্ট যেটা হবে, ফার্স্ট ইন্টারনাল হবে, যেটা বা ফার্স্ট ক্লাস টেস্ট বলা ইন্টারনাল, যেখানে যে কোনো একটা বলে। এই পরীক্ষাতে আমাদের সিলেবাস থাকবে Unit-1, Unit-2 and Unit-3। এর মধ্যে এমসিকিউ থাকবে 10 মার্কের এমসিকিউ থাকবে, 5 কোয়েশ্চেন্স ইচ অফ 2 মার্ক। 5টা কোয়েশ্চেন থাকবে এক একটা 2 মার্ক করে। 5টা কোয়েশ্চেন থাকবে এক একটা 2 মার্ক করে। এই যে এমসিকিউ 10 মার্ক বললাম, তার এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো এক্সাম্পল কি, 1 ধরো একটা এমসিকিউ দিচ্ছি, 1 নম্বর কোয়েশ্চেনে 1 থাকলো, 1 এর 1টা দিল, স্মল 1টা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি। তাই দেখো মাস এ, মাস বি, ভলিউম সি, স্মেল ডি, ফোর্স। ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা নয়? মাস, ভলিউম, ফোর্স, এরা সবই তো ফিজিক্যাল কোয়ান্টিটি, স্মেলটা নয়। তো আনসারটা লিখবে কি, 1 সি স্মেল, 2 ডি কোন আনসারটা ঠিক সেই ভ্যালুটা লিখবে, কত নম্বরের আনসারটা ঠিক সেটা লিখবে, আর তার উত্তরটা কি সেটা লিখবে, দুটোই লিখে দেবে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। ব্রড কোয়েশ্চেন থাকবে 10 মার্কের, সেটা কিন্তু 1, 2, 3, 5 এরকম ভাগ করা থাকে। ওয়ান, টু, থ্রি, ধরো 5 মার্কের কোয়েশ্চেন, 3 + 2 থাকলো, 1 + 2 + 2 থাকলো, এরকম ভাবে 2 কোয়েশ্চেন, যেরকম 10 মার্কের কোয়েশ্চেন থাকবে, 2 কোয়েশ্চেন্স টু বি আনসার্ড আউট অফ 3। তার মানে 5 মার্কের বড় কোয়েশ্চেন থাকবে, ব্রড কোয়েশ্চেন থাকবে 5 মার্কের করে 3টে, তার মধ্যে 2টো তোমাকে আনসার করতে হবে। তাহলে 5 দুগুণে 10 গেল বড় কোয়েশ্চেন, আর ছোট কোয়েশ্চেন এমসিকিউ গেল 2 মার্কে, 2 মার্ক করে 5টা, মানে 10 মার্ক, তাহলে টোটাল হয়ে গেল 20 মার্ক। আর এই যে 5 মার্কের কোয়েশ্চেনটা, এটা ভাগ করা থাকবে কিরকম, 1 + 2 + 2 থাকতে পারে, 2 + 3 থাকতে পারে, 3 + 2 থাকতে পারে, এরকম ভাবে ভাগ করা থাকবে। একটা অঙ্ক আমি দেব এই তিনটের মধ্যে, তিনটাতে একটাতে অঙ্ক থাকবে আর তার সাথে কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে। একটা ধরো 2 মার্কের কোয়েশ্চেন দিলাম আর 3 মার্কের একটা অঙ্ক দিলাম, এরকম করতে পারি। হ্যাঁ, এবার বলুন না স্যার। এই যে এখান থেকে ছবিটা তুলে নাও। প্রথম কাজ হচ্ছে এই ছবিটাকে তোলো, তাহলে তোমাদের 50% কাজ হয়ে যাবে। এই উপরের অংশটা, নিচের অংশটা দরকার নেই, এই অংশটা ছবিটা তুলে নাও। মার্ক হচ্ছে যে পরীক্ষাটা হবে তাতে টোটাল মার্ক থাকবে 20 মার্ক, টাইম থাকবে 45 মিনিট, আর সিলেবাস হচ্ছে Unit-1, Unit-2 and Unit-3। Unit-1টা পড়ানো হয়ে গেছে, আজকে Unit-2 পড়াবো, পরের দিন Unit-3 পড়াবো, এইভাবে তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করে দেবো। এবারে যে পরীক্ষার কোয়েশ্চেনটা হবে তাতে সেটা তো 20 মার্কের, তার মধ্যে এমসিকিউ থাকবে 10 মার্ক আর ব্রড কোয়েশ্চেন থাকবে 10 মার্ক। এমসিকিউ এর মধ্যে কি থাকবে, 2 মার্কের 5টা এমসিকিউ থাকবে, কোনো অল্টারনেটিভ থাকবে না, সবকটাই করতে হবে। 10 মার্ক, 5 question each of 2 mark, no alternative, কোনো অল্টারনেটিভ থাকবে না। এক্সাম্পল একটা দিয়ে দিয়েছি। আর ব্রড কোয়েশ্চেন 2 কোয়েশ্চেন করতে হবে, দুটো কোয়েশ্চেনের আনসার করতে হবে আউট অফ 3, মানে একটা অল্টারনেটিভ থাকবে। আর 3টে ইউনিট থেকে আমি 3টে কোয়েশ্চেন দেবো, এক একটা 5 মার্কের। সেই 5 মার্কটা যে টোটালটাই 5 মার্ক হবে তা নয়,
সেই কোয়েশ্চেনগুলো ভাগ করা থাকবে 1 + 2 + 2, 2 + 3, 3 + 2 এরকম ভাবে ভাগ করা থাকবে, বা 1 + 4। ব্রড কোয়েশ্চেন থাকতে পারে, কিরকম থাকতে পারে 1 + 2 + 2 এরকম থাকতে পারে, 3 + 2 থাকতে পারে, 2 + 3 থাকতে পারে, 1 + 4 থাকতে পারে, এটসেট্রা। এরকম ভাবে ভাগ করা থাকতে পারে। হ্যাঁ, এরকম কি থাকবে, দুটো কোয়েশ্চেন আনসার করতে হবে, কটার মধ্যে, তিনটের মধ্যে। তিনটে ইউনিট 1 থেকে একটা কোয়েশ্চেন, ইউনিট 2 থেকে একটা কোয়েশ্চেন, ইউনিট 3 থেকে একটা কোয়েশ্চেন দেবে। তিনটে কোয়েশ্চেন হয়ে গেল, আর তিনটের মধ্যে দুটো আনসার করতে হবে তোমার। ভাগগুলো এরকম থাকবে, কোয়েশ্চেনের মার্কস ডিভিশনটা এরকম থাকবে। এইটার একটা ছবি তোমরা তুলে নাও প্রথমে। তাহলে পরীক্ষার সম্বন্ধে আমার কথা বলা হয়ে গেল, পরীক্ষাটা কেমন হবে, কোয়েশ্চেন কেমন হবে। কোয়েশ্চেনটা তোমাদের এতে চলে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, আর তোমরা লিখে একটা ক্লাসরুম জয়েন করে সেখানে আপলোড করে দেবে। ক্লাসরুমে গুলো, ক্লাসরুমে জয়েন করার ব্যাপারটা কোনটা বলবো আরেকবার। মানে কিভাবে আমরা সাবমিট করব, মানে আমাদের অ্যানসার শিটটা সাবমিট করার জন্য একটা লিংক দেওয়া হবে, একটা ক্লাসরুম জয়েন করে সেখানে একটা গুগল মিটে একটা লিংক দেওয়া হবে, সেই লিংকে সাবমিট করতে হবে, ওটা বলে দেওয়া হবে। যেহেতু অনলাইনে পরীক্ষা হবে বলেছে, অনলাইনে পরীক্ষাগুলো যেমন ভাবে আমরা নিচ্ছি সবার, একটু কদিন আগেই তো গতকালই শেষ হলো সেকেন্ড সেমিস্টারের ফাইনালটা অনলাইনে, সেটা যেভাবে নেওয়া হলো সেইভাবেই নেওয়া হবে। যদি কোনো সেকেন্ড সেমিস্টারে দাদা বন্ধু থেকে থাকে, তোমরা দাদা দিদি বন্ধু কেউ থেকে থাকে, তোদেরকে একবার জিজ্ঞাসা করে নিতে পারো। আমি পদ্ধতিটা তাও একবার বলে দিচ্ছি, যে তোমাদেরকে পরীক্ষার শুরুর আগে, ধরো 15 মিনিট আগে একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে। কোয়েশ্চেন পেপারটা গ্রুপে শেয়ার করে দেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস নিচ্ছি, সেইরকম গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। আচ্ছা, দেওয়ার পরে কি করলে, তোমরা খাতা শুরু করবে, খাতায় আনসার করবে। খাতায় আনসার করার পরে তোমরা যেটা করবে, যে জিনিসটাকে আপলোড করতে হবে। কিরকম ভাবে, ছবি তুলে। ছবি তোলা মানে কি বলতো, অ্যাডোবে স্ক্যান দিয়ে তোমরা একটা পিডিএফ ফর্মে বানাবে। অ্যাডোব স্ক্যানারটা বেশ ভালো, ওটার ফাইল সাইজটা কম হয়। তো অ্যাডোব স্ক্যানার দিয়ে স্ক্যান করে তোমরা একটা পিডিএফ বানাবে, সেটা পিডিএফটার একটা নামকরণ করার পদ্ধতি আছে, সেই নামকরণ করার পদ্ধতিটা বলে দেওয়া হবে। সেই নামকরণ করার পদ্ধতিতে ওটা নামকরণ করে ইউ হ্যাভ টু আপলোড করার জন্য একটা গুগল ফর্মের লিংক বা একটা ক্লাসরুম লিংক কিছু একটা দেওয়া হবে, সেইখানে তোমরা এটা আপলোড করবে। গুগল ক্লাসরুম, গুগল ফর্ম, এই টাইপের জিনিসগুলো শুনেছো তো? ধরো একটা ক্লাসরুমে সবাইকে জয়েন করে সেখানে একটা লিংক দেওয়া হলো, যার মাধ্যমে জিনিসটা আপলোড হবে। স্যার বলো। স্যার বলছি যে আমরা তো ফার্স্টে কোয়েশ্চেনটা লিখবো, তার নিচে উত্তরটা লিখে তারপর না কোয়েশ্চেন লিখতে হবে, ওই অ্যানসার শিটটা জমা দেবো। কোয়েশ্চেন লিখতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধু আনসারটা লিখ। তো আমরা আজকে এই ইউনিটটা শুরু করছি, ইউনিট 2, ফোর্স অ্যান্ড মোশন। ফোর্স অ্যান্ড মোশন পড়তে গেলে তোমাদের প্রথম কাজ হবে এইখান থেকে স্টেট কাউন্সিলের ওয়েবসাইটটা যাওয়া, webscte.co.in, যেটা আমি তোমাদেরকে বারবার বলেছি, webscte.co.in। দেখতে পাচ্ছ, এইটা স্টেট কাউন্সিলের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তো, পোর্টালটা webscte.co.in। এটাকে, এই সাইটটাতে যাবে। সাইটটা খুলে গেলে এরকম একটা জিনিস আসবে। তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দপ্তর, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এভাবে লেখা আছে। তারপরে অ্যাবাউট, একাডেমিক, অ্যাডমিশন, স্টুডেন্ট। ঠিক আছে, এই স্টুডেন্টটায় তোমরা যাবে।
স্টুডেন্টের মধ্যে ই লার্নিং মানে ইলেকট্রনিক লার্নিং, ইলেকট্রনিক লার্নিং এর মধ্যে এই যে স্টাডি মেটেরিয়ালটায় তোমরা যাও, স্টাডি মেটেরিয়ালে যাওয়ার পরে তোমরা একটা নাম দেবে, একটা নাম দিলে তুমি একজন স্টুডেন্ট, কোন কলেজের, বেহালা গভর্নমেন্ট পলিটেকনিকের, কি চ্যাপ্টার কি আছে, ইন্টেরিয়ার ডেকোরেশন, আইডি সেম ওয়ান। একটা যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তোমরা তোমাদের ক্লাস রোল নাম্বারটা দিয়ে দেবে, দিয়ে সাবমিট ইনফরমেশন। সাবমিট ইনফরমেশন করার পর এখানে একটা সার্চ আসবে, সার্চ আসলে দেখবে লিখবে অ্যাপ্লাইড, LIED অ্যাপ্লাইড ফিজিক্স, PHY অ্যাপ্লাইড PHY লেখার পরেই দেখবে চলে এসছে জিনিসগুলো। এবার এখান থেকে তোমরা দেখবে অ্যাপ্লাইড ফিজিক্স, সুব্রত কামিল্লা, ভিউ, এটা ভিডিওটা তোমরা আগে করবে না, তোমরা করবে কি এই অডিওটাকে পিডিএফটাকে আগে দেখবে, পিডিএফটাকে ভিউ করবে, ভিউ বা ডাউনলোড, আর তোমরা ডাউনলোড করে নিও, সেটাই ভালো হবে তোমাদের। এই স্যারের লেখাটা থেকেই আমি পড়াবো। এখানে আছে অ্যাপ্লাইড ফিজিক্স ফোর্স অ্যান্ড মোশন, চ্যাপ্টার হচ্ছে ইউনিট 2 চ্যাপ্টার ফোর্স অ্যান্ড মোশন। এর সিলেবাস কি আছে? এর সিলেবাস বলছে ফোর্স, মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, its application such as recoil of gun, numerical problem, rocket motion, impulse and impulsive force। তো আমরা impulse and impulsive forceটা আগে পড়ে নেব, তারপরে রকেট মোশনে যাব। তারপরে আসছে সার্কুলার মোশন, সার্কুলার মোশনের বিভিন্ন জিনিসগুলো পড়ার পর কনসেপ্ট অফ সেন্ট্রিপেটাল এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, নো ডেরিভেশন অফ ফর্মুলা, ফর্মুলাটা মুখস্থ করলেই হবে, ডেরিভেশন দরকার নেই, ব্যাংকিং অফ রোডস অ্যান্ড বেন্ডিং অফ সাইকেল, কনসেপ্ট অ্যান্ড ফর্মুলা অ্যান্ড নিউমেরিক্যাল প্রবলেম, এই কটা জিনিস আসবে। এইবার এইটা স্টাডিটা করার পরে তোমরা কি কি বুঝতে পারবে? এক্সপ্লেন নিউটনস লজ অফ মোশন, অ্যানালাইজ দেয়ার ইনহেরেন্ট স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড অ্যাপ্লাই দ্য লস টু সাম রেলিভেন্ট নিউমেরিক্যাল প্রবলেম, মানে কথা অঙ্ক করতে হবে। তারপর সামারাইজ দ্য লিমিটেশন অফ নিউটনস লজ অফ মোশন, নিউটনস ল অফ মোশনের লিমিটেশন কোথায় 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 খাটে না। তারপরে কি ডিফাইন ফোর্স বোথ কোয়ালিটেটিভলি অ্যান্ড কোয়ান্টিটেটিভলি, একটা কোয়ালিটেটিভ মানে ভাষায় বলের সংজ্ঞা, ফোর্সের ডেফিনিশন, and then quantitatively mathematical expression for force. Then we come to momentum and realize the importance of its motion and impulse of a force and determine its relation with momentum। এইভাবে চলে যাবে, তোমরা এটা দেখে নেবে কি কি পড়তে হচ্ছে। পড়ার পরে আমি সোজা চলে আসছি একদম নিউটনস লজ অফ মোশনে। ফোর্স অ্যান্ড মোশন পড়তে গেলে নিউটনস লজ অফ মোশন কথাটা, ল গুলো তোমাকে পড়তে হবে। তো ফার্স্ট ল কি বলছে, এভরিবডি, পিডিএফ ওখানকার সুব্রত কামিল্লা স্যার, এই দেখো নামটা দেখা যাচ্ছে পিডিএফ, এই যে পিডিএফ লেখা দেখতে পাচ্ছ, সুব্রত কামিল্লা স্যার, উইমেন্স পলিটেকনিক কলকাতা, সুব্রত, ডক্টর সুব্রত কামিল্লা। ওকে স্যার। এখানে ভিউ ডাউনলোড করলেই তোমরা ওটা পেয়ে যাবে। তোমরা এই ওয়েবসাইটটা ফলো করে এখান থেকে ডাউনলোডটা করো। আচ্ছা, ফার্স্ট ল কি বলছে, এভরি বডি, এভরি অবজেক্ট কন্টিনিউস টু বি ইন ইটস স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন ইন আ স্ট্রেট লাইন unless it is compelled by some external force to change the state। মানে বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থা বলতে কি বোঝায়? অবস্থা বলতে বোঝায় স্থিতি অবস্থা, গতি অবস্থা। মানে মোশনাল স্টেট বলতে বোঝায় রেস্ট স্টেট আর মোশনাল স্টেট। ইউনিট 2 তে আমি যেখান থেকে পড়াচ্ছি আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মোশনাল স্টেটটা দু রকমের হয়, একটা হচ্ছে রেস্ট, একটা হচ্ছে মোশন। রেস্ট মানে কি, ভেলোসিটি জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো, মানে সবসময় রেস্টে থাকছে। আর মোশন মানে কি, মোশন আবার দু রকমের হয়, ইউনিফর্ম মোশন, অ্যাক্সিলারেটেড মোশন। ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেটেড মোশন মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। ইউনিফর্ম মোশন মানে মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি, সেই জন্য ভেলোসিটি ইউনিফর্ম কথাটার অর্থ হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। ইউনিফর্ম মোশন মানে মোশন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা মনে রাখবে। আর অ্যাক্সিলারেটেড মোশন মানে মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের ডেফিনিশন কি আছে? অ্যাক্সিলারেশন হচ্ছে
rate of change of velocity v minus u by t. তো ফার্স্ট ল বলছে according to the first law what is force? First law বলছে force is that physical quantity which changes the inertial state of a body. Inertial state বা motional state করকমের হয় দু রকম, rest state আর motion state. Rest state এ initial velocity-টা 0 হবে, আর মোশন স্টেটে কি হবে, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে যদি ইউনিফর্ম মোশন হয়, আর অ্যাক্সিলারেটেড মোশন যদি হয় তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়। ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, আর অ্যাক্সিলারেটেড মোশন মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। এটা গেল ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলছে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি is directly proportional to the applied force and takes place in the direction in which the force acts. Third law বলছে, to every action there is an equal and opposite reaction. তো এই তিনটে ল তোমাদের পড়া আছে, তোমরা লটা জাস্ট বইয়ের ভাষাতে যেরকম লিখে দেওয়া আছে সেরকম ভাষায় মুখস্থ করে নেবে। এবার হচ্ছে নিউটনস লজ এর লিমিটেশনস অফ নিউটনস লজ অফ মোশন, মানে নিউটনস লজ অফ মোশন কোথায় খাটে না, কোথায় অ্যাপ্লিকেবিলিটিটা লস করে। বলো স্যার, বলছি যে আমাদের এগুলো সব ইংলিশেই লিখতে হবে তো? হ্যাঁ স্যার বাংলায় লেখা যাবে না? কেন, তুমি কি বাংলায় পড়েছো খালি? হ্যাঁ স্যার, বাংলায় পড়েছি। মুশকিল তো তাহলে। আসলে আমরা তো ইংলিশটাকে প্রেফার করি, আর কোয়েশ্চেনও ইংলিশেই করা হয়। ইংলিশে পড়াটাই ভালো আমার মনে হয়, এবং ইংলিশে লেখাই ভালো। আর একান্ত যদি না পারো, আমি ফার্স্ট ইন্টারনাল, যেহেতু পরীক্ষা ফার্স্ট ইন্টারনাল বলে আমি ওটা তোমাদের বাংলায় অ্যালাউ করতে পারি, কিন্তু সবাইকে না। এখন দেখো যারা ইংলিশে পারবে তারা ইংলিশেই লিখো, যারা একান্ত পারবে না তারা ফার্স্ট ইন্টারনালটার জন্য বলছি বাংলায় লিখতে পারো, কিন্তু সেকেন্ড ইন্টারনাল থেকে কিন্তু আমি আর ছাড়বো না। সেকেন্ড ইন্টারনাল কিন্তু 1 মাস বাদেই হয়, 1 মাস বাদেই সেকেন্ড ইন্টারনাল হবে, তখন কিন্তু তোমাদের ইংলিশেই লিখতে হবে। ওকে, আচ্ছা না হচ্ছে ফার্স্টটাও কি ইংলিশে লিখতে হবে না বাংলাতে লিখলেও হবে? কি বলছিস স্যার, প্রথমেরটাও ইংলিশে লিখতে হবে? সব ইংলিশে লিখতে হবে, আর একান্ত না পারলে বাংলায় লিখবে। এখন যেহেতু ফার্স্ট ইন্টারনালের জন্য আমি ছাড় দিতে পারি, সেকেন্ড ইন্টারনাল থেকে কিন্তু আর ছাড়বো না। তাহলে নিউটনস লজ অফ মোশনের লিমিটেশন কোথায়? নিউটনস লজ অফ মোশন আর ভ্যালিড ইন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো যখন আমরা মোশনকে স্টাডি করি তখন আমাদের কি করতে হয়, আমাদের একটা বডি রেস্টে আছে ধরে নিতে হবে। We have to consider any body, a body to be at rest, which is called the reference body. From that point, the frame of reference term arises. তো ফ্রেম অফ রেফারেন্সটা বলতে কি বোঝায়? আমি কিছু কিছু জিনিস এখানে একটু ইলাবোরেট করে দিয়েছি আমার লেখাটাকে, আমি আজকে এটাও সাবমিট করে তোমাদেরকে দিয়ে দেবো। ফ্রেম অফ রেফারেন্স বলতে কি বোঝায়? এভরি মেটেরিয়াল বডি ইন দ্য ইউনিভার্স ইজ ইন মোশন। নো মেটেরিয়াল body can be found to be absolute rest, but to study the motion of the body, motion of a body, another body must be considered to be at rest. একটা বস্তুকে আমাদেরকে জোর করে ধরে নিতে হবে রেস্টে আছে, ধরে নিতে হবে রেস্টে আছে। ধরো যেমন আমি যদি রাস্তায় থাকি আর আমার সামনে দিয়ে রাস্তা দিয়ে খালি গাড়ি চলে যায়, তাহলে আমি নিজেকে ধরে নিচ্ছি আমি রেস্টে আছি, আর গাড়িগুলো, সাইকেলগুলো, গাড়িগুলো সব আমার সামনে দিয়ে মুভিং আছে, মোশনে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ভালোভাবে চিন্তা করে দেখো, যদি আমি কোথায় দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং অন দ্য সারফেস অফ দ্য আর্থ। আমি
পৃথিবীর সারফেসের উপর দাঁড়িয়ে আছি অ্যান্ড দ্য আর্থ ইটসেলফ ইজ রোটেটিং, আর্থটা নিজেই মুভ করে চলেছে, তাহলে কি আমি রেস্টে আছি? আসলে না, কিন্তু আমি ধরে নিচ্ছি আমি রেস্টে আছি। আই এম কনসিডারিং মাইসেলফ টু বি অ্যাট রেস্ট। দিস ইজ কল্ড দ্য ফ্রেম অফ রেফারেন্স। মানে আমি নিজেকে রেফারেন্স করে আমার আমি নিজেকে স্থির ধরে আছি, নিয়ে কাজ করছি, কিন্তু আমি আসলে স্থির নই। সেই যে বস্তুটাকে স্থির ধরে নেওয়া হয়েছে কাজের সুবিধার জন্য, তাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র। And frame of reference can be of two types: inertial frame and non-inertial frame. Newton's first law is called the law of inertia, and hence it is valid in inertial frame. Inertial ফ্রেমটা কি? আমি এখানে একটা ছবি দেখিয়েছি, দেখো এই বস্তুটা নাম দিয়েছি ফ্রেম অফ রেফারেন্স। এটাকে তার মানে আমি ধরে নিয়েছি রেস্টে নেই, তাও জোর করে ধরে নিয়েছি রেস্টে আছে। কি ধরে নিয়েছি? রেস্টে আছে। ফ্রেম অফ রেফারেন্সটা রেস্টে আছে। তার রেসপেক্টে এই একটা বডি দেখছি, তার ভেলোসিটিটা 0, মানে সেও রেস্টে আছে, এর রেসপেক্টে এও রেস্টে আছে, এটা একটা ইনার্শিয়াল ফ্রেম। আবার এর রেসপেক্টে আরেকটা বডি দেখছি, সেটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলেছে, সেও নিজেও ইনার্শিয়াল ফ্রেম। আচ্ছা, নন ইনার্শিয়াল ফ্রেম কি? এই যে ফ্রেম অফ রেফারেন্সটা যেটাকে আমি ধরে নিয়েছি, সেইটা ফ্রেম অফ রেফারেন্স, তার রেসপেক্টে এই যে ডট বডিটা দিয়েছি, এটা কি করছে? কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে চলেছে, তাকে আমরা বলছি নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। Newton's law, first law, that is the law of inertia. Newton's first law is called the law of inertia. This law is valid, is applicable in inertial frame only. সেইটাই হচ্ছে নিউটনস ল এর একটা লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন কি বলছে? নিউটনস লজ অফ মোশন ডু নট হোল্ড গুড। এই সেকেন্ড পয়েন্টটা দেখো, নিউটনস লজ অফ মোশন ডু নট হোল্ড গুড ফর রিলেটিভিস্টিক অবজারভার। রিলেটিভিস্টিক অবজারভার বলতে কি বোঝায়? an observer moving with the speed of light, speed comparable to the speed of light, or for an object moving with a very high speed which is comparable to the speed of light. অবজারভারটা স্পিড অফ লাইট নিয়ে চলতে পারে, তাকে যদি সে যদি অবজেক্টটাকে দেখে, এটা হচ্ছে রিলেটিভিস্টিক অবজারভার। আর রিলেটিভিস্টিক অবজেক্ট মানে বোঝায় কি? অবজেক্টটা এত স্পিডে চলছে যেটা স্পিডটা কম্পারেবল টু দ্য স্পিড অফ লাইট। আর Newton's law do not give accurate answer for problems related to subatomic particles. নিউক্লিয়াসের মধ্যে যে পার্টিকেল গুলো থাকে তার ক্ষেত্রে নিউটনস ল খাটে না। এবার তোমাদের জানতে হবে যে ফোর্স যেহেতু আমাদের এখানে আছে, forces in nature. So there are 4 kinds of forces in nature. One is gravitational, one is electromagnetic, one is nuclear, one is weak force. Nuclear strong force, nuclear weak force. এবার এখানে একটা টেবিল করে সেই ফান্ডামেন্টাল ফোর্স গুলোর যে কন্ডিশন গুলো, those are here represented here. তোমরা এটা দেখেন। তারপরে ডিসকাশন অফ ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলছে? the term, এই বুলেট দিয়ে লেখা রয়েছে, the term external force in the first law means the net external force acting on the body. মোট বলটার কথা বলা হচ্ছে। আর 2 কি? নেক্সট বুলেট দিয়ে লেখা রয়েছে যেটা, the state of rest or of uniform motion in a straight line implies zero acceleration. Acceleration of the particle is 0. Thus acceleration of the particle is 0. Acha. If the external force on a body is 0, its acceleration is 0. So from the point of view of the cause of motion, both the state of rest and state of uniform motion in a straight line are equivalent.
মানে হচ্ছে যদি তুমি একটা বাসের মধ্যে থাকো, বাসের জানলাগুলো আটকে দিয়েছো, বাইরের লোক কিছুকে দেখতে পাচ্ছ না, বাইরের কিছু জিনিস দেখতে পাচ্ছ না, এবং বাসটা রেস্টে আছে, তখন তোমার যা ফিলিং হবে, বাসটা যদি ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, মানে কনস্ট্যান্ট স্পিড ইন আ স্ট্রেট লাইন চলে, তোমার পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব না যে তুমি রেস্টে আছো না মোশনে আছো। মোশন মানে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ইউনিফর্ম মোশনে চলা, ইউনিফর্ম মোশন আর রেস্ট এই জন্য সেম ধরা হয়। আচ্ছা, ফার্স্ট ল introduces two important concepts. One is inertia of matter and qualitative definition of force. আরেকটা জিনিসও দেওয়া হয়, সেটা হচ্ছে inertial frame of reference। এটা আমি ওখানে বলে দিয়েছি। inertia of matter কি? দেখো, inertia INERT এই অবধি যদি দেখি, inert মানে inactive, inertia means inactivity। তার মানে কি, ইনার্শিয়া ইজ দ্য প্রপার্টি অফ আ বডি, ইনার্শিয়া বা জড়তা এটা হচ্ছে কি প্রপার্টি অফ আ বডি বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস দ্য কজ হুইচ চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন ইন আ স্ট্রেট লাইন। তাহলে একটু আগে বললাম যে there are two motional states, one is rest and one is motion with uniform velocity. These two motional states are called inertia of rest and inertia of motion. So if you want to bring a body from rest to motion, you need to apply force. Also, if you need to bring a body from motion to rest, you need to apply force. Force is required, so force is required to change the inertial state of a body. And inertia means to the tendency of a body which is at rest to remain at rest. একটা স্থির বস্তু সে স্থিরই থাকতে চাইবে, তার এই টেন্ডেন্সিটা সবসময় ভ্যালিড টেন্ডেন্সি হবে। একটা স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, আর গতিশীল বস্তু একটা বস্তু যেটা রৈখিক বেগে চলেছে, এটা সমরৈখিক বেগ নিয়েই চলতে চাইবে যদি না বল প্রয়োগ করা হয়। একটা বডি, একটা বস্তু, তার দু রকম স্টেট হতে পারে, একটা হচ্ছে রেস্টে থাকা, একটা হচ্ছে মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি। And if you need to change the motional state from rest to motion with uniform velocity, then you need to apply force. So inertia is the property to resist the change from one state of motion to another state of motion, one motional state to another motional state. Motional state কয় রকমের? দু রকমের, রেস্ট আর মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, ইনার্শিয়া অফ রেস্ট কাকে বলে? Inertia of rest বলতে বোঝায় it is the property by virtue of which a body at rest tends to remain at rest. তার মানে কি, example of inertia of rest is suppose a passenger is standing inside a stationary bus. A passenger is standing inside a stationary bus. If the bus suddenly starts moving forward, the passenger leans backward. তার মানে রেস্ট থেকে মোশনে আসতে গেলে তখন তো অ্যাক্সিলারেটেড হয়ে যাচ্ছে, সেই সময়টাতে দ্য বাস সাডেনলি স্টার্টস মুভিং, তখন কি হচ্ছে, প্যাসেঞ্জার লিনস ব্যাকওয়ার্ড, প্যাসেঞ্জার পিছন দিকে পড়ে যাচ্ছে। তার মানে কেন হচ্ছে? এক্সপ্লেনেশন, দ্য ফিট অফ দ্য প্যাসেঞ্জার বিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য রাফ ফ্লোর অফ দ্য বাস, দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি of his body accepts the motion of the bus promptly. বাসটা যেই মোশন করতে শুরু করলো, পাটা বাসের মেঝেতে ঠেকে আছে, তো বাসের মেঝেটা পাটাকে সঙ্গে নিয়ে চলতে থাকে, পাটা বাসের মেঝের সাথে চলতে লাগলো। বাট দ্য আপার পার্ট অফ দ্য বডি বিকজ অফ ইনার্শিয়া অফ রেস্ট, সে কি করবে, তার উপর তো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি ডাইরেক্টলি, সে তখন রেস্টে থাকতে চাইবে। তখন রেস্টে থাকতে চাইলে কি হবে, ও পিছন দিকে হেলে পড়ে যাবে, সামনের পা দুটো এগিয়ে যাবে, বডিটা আর এগোতে পারবে না, বডিটা তখন পিছিয়ে পড়ে যাবে। এবার আমরা তখন কি করি, বাসের হ্যান্ডেলটা উপরে হ্যান্ডেল থাকে, সেটাকে ধরে, তাই জন্য আমরা পড়ি বাসে চলার সময়। এইটা গেল ইনার্শিয়া অফ রেস্ট। সিমিলারলি ইনার্শিয়া অফ মোশন, একটা কথা বলি, বলো। নিশ্চয়ই।
বলছি বলে যে ফেলো। স্যার আপনি বললেন যে আমরা ফার্স্ট সেমিস্টারটা বাংলা এক্সামটা দিতে পারবো। হুম। এবার যদি আমরা এবার আমার কাছে একটা বাংলা ফিজিক্সের বই আছে, ওখান দিয়ে পড়লে হবে? কেন হবে না? আপাতত হবে। তবে আমি আচ্ছা বলছি চেষ্টা করো ইংলিশেই দিতে। একান্ত না পারলে বাংলাটা কর, একান্ত না পারলে তাতে দু ওকে এক স্যার। মার্ক কম হয় হবে। ইংলিশে লিখলে পরে কি হবে, তোমার একটা অভ্যেস তৈরি হবে ইংলিশে লেখা, ইংলিশে পড়ার। কারণ ইংলিশটাই দরকার, সবসময় কাজে লাগবে ইংলিশই। কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে তোমার ইংলিশেই কথা বলতে হবে, বুঝলে? স্যার আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ইনার্শিয়া অফ রেস্ট হলো ইনার্শিয়া অফ মোশন। একটা বাসে করে যাচ্ছি, বাস থেকে আমি নামলাম, চলন্ত বাস থেকে মাটিতে নামলাম। তো when I jump from the bus to the road, to the ground, and my feet comes in contact with the ground and the ground is at rest, so my feet comes to rest immediately. But the upper part of the body which is not in contact with the floor, with the ground, with the road, will tend to move forward because it was previously within the bus which was in motion. So lower part of the body being in contact with the floor, with the road, comes to rest, and the upper part of the body try to continue with its motion. For that reason কি হবে, someone will fall forward, সামনের দিকে পড়ে যাবে, মুখ থুবড়ে পড়ে যাবে। But if you start running, just you jump from the bus and start running with a certain speed, you will find that you will not fall. তুমি যদি লোয়ার পার্ট অফ দ্য বডিটাকে মোশনে রাখতে পারো, আপার পার্ট অফ দ্য বডি মোশনে আছে, লোয়ার পার্ট অফ দ্য বডি মেঝেতে ঠেকলো পরে সাথে সাথে রেস্টে এসে গেল। যদি তুমি দৌড়তে শুরু করো সাথে সাথে, তাহলে তোমার লোয়ার পার্টটাও কি হলো, মোশনে রইলো, আপার পার্টটাও মোশনে রইলো, তাহলে তুমি আর পড়বে না। এটাই বোঝানো হলো। তোমরা ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশনটা এখান থেকে পড়বে। কোয়ালিটেটিভ ডেফিনিশন অফ ফোর্স, ফোর্স কাকে বলে, ফোর্সের ভাষার লিটারাল মিনিংটা কি হবে, ফোর্স ইজ এক্সটার্নাল কজ হুইচ চেঞ্জেস দ্য স্টেট অফ রেস্ট টু ইউনিফর্ম মোশন অফ আ বডি। মোশনাল স্টেটটা চেঞ্জ করতে সাহায্য করে। মোমেন্টাম, এবার নেক্সট আসছে মোমেন্টাম। মোমেন্টাম মানে কি? মোমেন্টাম ইজ দ্য motion incorporated due to the combined action of mass and velocity. মাস অ্যান্ড ভেলোসিটির কম্বাইন্ড অ্যাকশনের ফলে যে মোশনটা সৃষ্টি হয় বস্তুর মধ্যে, তাকে বলে মোমেন্টাম। তুমি দেখো একটা বুলেট আছে, বুলেটের মাস, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য বুলেট? 10 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম, খুব স্মল মাস আছে, বাট দ্য বুলেট মুভস উইথ স্পিড অফ 100 মিটার পার সেকেন্ড। তো তুমি যদি বুলেটের সামনে নিজের হাতটা দাঁড়াও, বা তুমি একটা কাঠের বা একটা লোহার প্লেট নিয়ে দাঁড় করাও, দেখবে বুলেটটা ওই লোহার প্লেটটাকে, কাঠ যদি দেখো কাঠ যদি দেখো কাঠ, সব ভেদ করে চলে গেছে। মানে এটাকে থামানো খুব ডিফিকাল্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টপ আ বুলেট which has a less mass but moving with a large velocity. Similarly, if you find a good train which has a mass of 1000 ton and which is moving with a velocity say 1 centimeter per second, 1 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটা গুডস ট্রেন চলেছে, যার মাসটা কত আছে? 1000 টন, 1000 টন, 1000 ইন্টু 1000 কেজি। এইবারে এইটাকে যদি তুমি ট্রেনটার সামনে দাঁড়িয়ে ট্রেনটাকে থামাতে চাও, অসম্ভব, কারোর পক্ষেই সম্ভব না। তাহলে body having a large mass moving with a small velocity is difficult to stop. Also, a body having small mass but moving with a large velocity, it is also very difficult to stop. তাহলে শুধু মাস বা শুধু ভেলোসিটি এর মধ্যে কোনো একটা যে ইম্পর্টেন্ট তা কিন্তু না। প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি আর ইম্পর্টেন্ট। দিস ইজ কল্ড the momentum is the product of mass and velocity. Its unit is SI unit is kg per meter, kg meter per second.
is all about momentum. But discussion of the second law states that the rate of change of momentum. Momentum is represented by small p equal to mv. So if the force is directly proportional to the rate of change of momentum dp/dt. এখন এখানে লিখছি কি, তাহলে force is equal to some constant into dp/dt. A proportionality, we convert the proportionality to equality by multiplying with a constant k equal to k into ddt of mv. I replace p by mv. Now, for a constant mass system, for a system of a constant mass, m ta constant jodi hoy, তাহলে we can write km, m is brought out from the differential ddt, km into dvdt. m টাকে বাইরে বার করে আনলা, ddt of v মানে dvdt. And dvdt means acceleration, which is kma, force equal to kma, where is the acceleration of the body. Kintu for a variable mass system, we cannot consider the mass to be constant. The mass is variable. For a variable mass system, again we can say that f equal to k dp/dt equal to k ddt of mv, and as in the previous case this m was considered to be constant. Now we put the differential over the product mv. So km dvdt, m is considered constant and dvdt is given as in the previous case. Now plus another term arise here, the kv. I consider v to be constant, and kv, v is coming out of the differential and dmdt is kept here. So kv dmdt is the rate of change of mass, means rate of change of mass times velocity plus rate of change of velocity times mass. This represents the force actually. And in case of rocket, this dmdt, force due to dmdt arise because the rocket includes the mass of the gas, mass of the fuel within it, which is placed within it, and due to combustion of the fuel, the mass of the fuel gradually decreases and dmdt reduces and gives rise to the force. Now we come to the definition of force. Unit of force. Unit of force is defined as that force which acting on a mass of unit mass produces unit acceleration. Unit force, when act on unit mass, produces unit acceleration. একক ভরের বস্তুর উপরে একক ত্বরণ যে সৃষ্টি করতে পারে সেই বলটাকে এক ধরা, that is called the unit of force. কি করা হলো যে f is chosen to be 1, f is chosen to be 1 when m equal to 1 and acceleration equal to 1. So kma, force f equal to kma, the relation kma becomes f equal to ma as k equal to 1. By properly choosing the unit of force, the relation is actually f equal to kma, but it was transformed into f equal to ma by properly choosing the unit of force and adjusting it in such a way that k becomes 1. And unit force in CGS system is called dyne. Unit force in SI system is called Newton. There is another unit called gravitational unit of force, in which we write the unit of force as kgf or kg weight or gram weight. Here are some important points about the second law. The term force in the second law means the net external force. এই কথাটা সবসময় মনে রাখবে। The second number 2 বলছে the second law represented by the equation f equal to ma is applicable to a particle. Particle মানে কি? That is the point mass. If for a rigid body or for a system of particles, একটা বডি বস্তু আছে, একটা আমার হাতে একটা বল আছে, বলটার উপরে যদি আমি প্রয়োগ করি তাহলে কি করতে হবে? যতগুলো ফোর্স তার উপর কাজ করছে সবগুলোকে যোগ করে নেট ফোর্স নিতে হবে,
এবং সেইটা কোথায় কাজ করবে, তার সেন্টার অফ মাসের উপর কাজ করবে। এইভাবে মনে রাখতে হবে। যদি স্ফেরিক্যাল বল হয় তাহলে তার সেন্টারটা হবে সেন্টার অফ মাস। গোলকাকৃতি যদি বল হয় তার সেন্টার অফ মাসটা কোনটা হবে, সেন্টারটা। আচ্ছা, থার্ড পয়েন্ট বলছে, ইফ আ ফোর্স মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য ভেলোসিটি অফ দ্য বডি, দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি প্যারালাল টু দ্য ফোর্স চেঞ্জেস অনলি। দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স রিমেন কনস্ট্যান্ট। এইখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই যে ফোর্সটা এফ এইদিকে, আর ভেলোসিটিটা এইদিকে আছে, তাহলে the component of velocity along the direction of force, এই যে এফ এর ভেলোসিটির এই অ্যাঙ্গেলটার মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ভেলোসিটির এফ এর দিকে কম্পোনেন্টটা হবে এফ কস থিটা, এই ভি কস থিটা। তো এই ভি কস থিটার ভ্যালুটা ফোর্সের ইনফ্লুয়েন্সে চেঞ্জ হবে। আর এদিকে যে ভি সাইন থিটা, যে ভেলোসিটিটা থাকবে ভি সাইন থিটা, ভেলোসিটির কম্পোনেন্ট যেটা থাকবে ভি সাইন থিটা, সেটা আনচেঞ্জ থাকবে। এটা বোঝাতে চাইছি। ভেলোসিটিটাকে আমরা দুটো কম্পোনেন্টে ব্রেক করছি। দেখো 90 ডিগ্রি হয়েছে, ফোর্সের সাথে 90 ডিগ্রিতে যে কম্পোনেন্টটা আছে সেটার নাম হচ্ছে ভি কস থিটা। এই যে তলায় যেটা লিখেছি এটা হচ্ছে ভি কস থিটা, 90 ডিগ্রিতে আছে। আর এই যে ফোর্সের দিকেই, ভেলোসিটির দিকেই যে কম্পোনেন্টটা আছে সেইটা হবে, এই কম্পোনেন্টটার নাম কি লিখলাম, উপাংশ। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাংশ, হচ্ছে ভি সাইন থিটা এদিকে। আর এইখানে কি থাকবে, along the f যে কম্পোনেন্টটা থাকবে এটা হবে ভি cos theta. v cos theta is the component of velocity. v এদিকে আছে, v এর সাথে ফোর্স এর অ্যাঙ্গেল আছে একটা, এই মাঝের অ্যাঙ্গেলটা থিটা।
মাঝের অ্যাঙ্গেলটা কত? মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ভি আর এফ এর মাঝের অ্যাঙ্গেলটা কোনটা হচ্ছে থিটা। তো ভিটাকে আমরা একটা কম্পোনেন্টে ভেঙেছি, সেটা হচ্ছে ভি কস থিটা এইদিকে আর ভি সাইন থিটা এইদিকে। ভি সাইন থিটা এদিকে আর ভি কস থিটা এদিকে। দাঁড়াও, ভি কস থিটাটা কি করে আঁকা যায় একটু দেখে নিই একবার। আরেকটা এঁকে দেবো, এটার উপরে এই আরেকটা এঁকে দিই। ভি কস থিটা একটা কম্পোনেন্ট, ভি সাইন থিটা একটা কম্পোনেন্ট। ভি এর কম্পোনেন্টটা এফ এর দিকে যে ভি এর কম্পোনেন্টটা সেটা ভি কস থিটা, আর এফ এর পারপেন্ডিকুলার যে ভি এর কম্পোনেন্টটা সেটা হচ্ছে ভি সাইন থিটা। এখন যখন ফোর্স অ্যাক্ট করবে তখন কি হবে? ভেলোসিটি কম্পোনেন্ট ভি কস থিটা উইল চেঞ্জ and v sin theta remain unchanged. এইখানে সেটাই বলা হয়েছে। If a force makes some angle with the velocity of the body, the component of velocity parallel to the force changes. The component of velocity perpendicular to the force remain constant. In short, acceleration parallel to the force not equal to 0, but acceleration perpendicular to the force is equal to 0. ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না মানে অ্যাক্সিলারেশন হচ্ছে না, শুধু ফোর্সের দিকেই অ্যাক্সিলারেশনটা থাকবে, ফোর্সের পারপেন্ডিকুলার দিকে কোনো অ্যাক্সিলারেশন থাকবে না। এইভাবে আমরা অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেট করি। এবার ডিসকাশন অফ দ্য থার্ড ল কি বলছে? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। একটা কথা মনে রাখতে হবে, এই যে ফোর্থ পয়েন্টটা, অ্যাকশন এন্ড রিঅ্যাকশন মেবি কন্ট্যাক্ট ফোর্স এন্ড মেবি অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স ফোর্স। আচ্ছা, ইট নেভার অ্যাক্টস অন দ্য সেম বডি। এই যে থার্ড পয়েন্টটা দেখো, অ্যাকশন এন্ড রিঅ্যাকশন অলওয়েজ অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ এন্ড হেন্স ক্যান নেভার প্রডিউস ইকুইলিব্রিয়াম ইন আ বডি। অ্যাকশন এন্ড রিঅ্যাকশন মিলে কিন্তু ইকুইলিব্রিয়াম তৈরি করে না। এবার আমরা আসছি ইম্পালস। ইম্পালস অফ আ ফোর্স অ্যাক্টিং অন আ বডি ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স এন্ড দ্য টাইম ডিউরিং হুইচ ইট অ্যাক্টস অন আ বডি। ইম্পালস বলতে বোঝায় কি? ইম্পালস মানে ফোর্স এফ ইন্টু ডেল্টা টি, যে টাইম ধরে ফোর্সটা কাজ করেছে তার সময়, তার সাথে গুণফল। এটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আই ইকুয়াল টু এফ ইন্টু ডেল্টা টি। এফ মানে হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই ডেল্টা টি ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা টি দুটো কেটে গেছে, উপরে নিচে ডেল্টা টি কেটে গেছে, এম ভি মাইনাস এম, মানে পি টু মাইনাস পি ওয়ান ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। The impulse of a body, impulse due to a force is the change in momentum. Impulse of a force is the change in momentum. And another thing called impulsive force. Impulsive force is a force of very large magnitude but very small duration. But again, it also produces a finite change in momentum. ইম্পালস বলতে কি বোঝায়? ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্স। ইম্পালস যে বলছে, যে নয় এফ, সরি, আই ইকুয়াল টু এফ ইন্টু টি, আই ইকুয়াল টু এফ ইন্টু টি। এফ মানে এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু টি, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, টি টি কেটে গেছে, এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। And now if we find that a large force acts for a very small time, F is large, F is much larger, and T small, very small. Very small মানে কোথায় হয়? একটা ব্যাট দিয়ে যখন বলকে মারা হচ্ছে, বলটা ব্যাটের সাথে লেগে থাকছে খুব কম সময় ধরে। The time of adherence of the ball with the bat is very small, and batsman has applied a large force. If the force is large and acts on a very small, for a very small interval of time, then F is called the impulsive force. F is called impulsive force.
এইবার দেখো আমি একটা জিনিস দিয়েছি যে হুইচ ওয়ান প্রডিউস গ্রেটার ইম্পালস। A rubber ball of mass m is thrown on a wall horizontally, strikes the wall with a velocity u and returns with a velocity v. রাবার বলটা দেওয়ালে ধাক্কা মেরেছে হরাইজন্টালি অনুভূমিক ভাবে এবং ধাক্কা মেরে আবার ইউ ভেলোসিটিতে ধাক্কা মেরেছে আর ভি বেগে ফিরে এসেছে। তাহলে এই যে দেওয়ালটাকে আমি আঁকলাম, দেওয়াল উপর রাবারের বলটা গেছে, ধাক্কা মেরেছে ইউ বেগে, তারপরে ফিরে এসছে ভি বেগে। কত বেগে ধাক্কা মেরেছে ইউ, আর ফিরে এসছে কত বেগে ভি বেগে। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? দেখো যখন বাঁ দিক থেকে ডান দিকে গেছে এটাকে আমরা পজিটিভ ডিরেকশন ধরছি, তখন যখন ফিরে আসছে ভিটা নেগেটিভ ডিরেকশনে ফিরে আসছে, তাহলে ফাইনাল মোমেন্টাম কত হবে? এম ইন্টু মাইনাস ভি মাইনাস চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে চাইছি, ইম্পালস ইকুয়াল টু কি হবে? চেঞ্জ ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? এম ইন্টু মাইনাস ভি। আচ্ছা, এম ইন্টু মাইনাস ভি, ভিটা কোথায় গেল? ভিটা সরে গেছে। ইম্পালস মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টামের মধ্যে এম ইন্টু মাইনাস ভি, যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে ফিরে আসছে, নেগেটিভ ডিরেকশনে ফিরে আসছে, কি গো আকাশ নন্দী, এত বেলায় জয়েন করছো? তাড়াতাড়ি জয়েন করতে হয় তো। তো ভিটা নেগেটিভ, ইউটা পজিটিভ। হ্যাঁ, এম ভি মাইনাস এম ইন্টু ইউ, তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাসটা কমন নিয়ে নিলে এম ইন্টু ভি প্লাস ইউ, এম ভি প্লাস এম ইউ উইথ আ নেগেটিভ সাইন। নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে কি ভি এর অপোজিট ডিরেকশনে ইম্পালসটা পড়ছে, ইম্পালসের ডিরেকশনটা উল্টো দিকে হবে। আচ্ছা, মানে ইউ যে দিকে তার উল্টো দিকে হবে, ওই জন্য মাইনাস এসছে। এইবার এটা হবে যদি ইউ আর ভি সমান হয় তাহলে 2m ইউ, যদি যে বেগে যাচ্ছিল ইউ বেগে গিয়ে ধাক্কা মারে এবার ভি বেগে ফিরে আসে, তাহলে 2m ইউ হবে মোমেন্টামের চেঞ্জ, ইম্পালসটা হবে 2m ইউ। কিন্তু ইফ আই থ্রো আ ব্লব অফ মাড
A blob of mud of mass m, এই যে মাসটা বলটার মাস ছিল, রাবার বলটার মাস যা, blob of mud has the same mass. It is thrown with a velocity horizontally on the wall and sticks to the wall. এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমরা দেখব it sticks the wall. ওয়ালটাতে স্টিক করে যাবে। কাদার গোলাটা যদি, ব্লব অফ মাড মানে কাদার গোলাটা যদি তুমি ছোড়ো, এটা কি হবে? সেটা ইউ বেগে ধাক্কা মারবে কি গিয়ে ইউ বেগে ধাক্কা মেরে দেওয়ালে আটকে যাবে, বলটা দেওয়ালে আটকে যাবে। দ্য ব্লব অফ মাড thrown with velocity u on the same wall sticks with the wall. ইউ বেগে যাচ্ছিল, গিয়ে ধাক্কা মেরে ও কি করলো? ওয়ালে আটকে গেল, মানে ওর ভিটা জিরো হয়ে গেল। ভিটা জিরো হয়ে গেল মানে কি? ইম্পালস কত হবে? এই এম ভির জায়গাটাতে জিরো লিখছি আর মাইনাস এম ইন্টু ইউ, তাহলে মাইনাস এম ইউ মাইনাস এম ইন্টু ইউ। হ্যাঁ, তাহলে মাইনাস এম ইন্টু ইউ মানে হচ্ছে কি? ওটা ছিল 2mu, যদি এ দুটো সমান হয়, ইউ আর ভি যদি সমান হয়, ওটার ক্ষেত্রে ছিল 2mu, কিন্তু এটার ক্ষেত্রে কি হয়েছে? শুধু মাইনাস mu। ইম্পালস ইজ মাইনাস অফ mu। এটার মানে হচ্ছে ইম্পালসটা অনেক কম। সেম মাসের একটা রাবার বল, সেটা দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে, আর ব্লব অফ মাড সেম মাস, but after striking the wall it sticks with the wall. So the rubber ball striking the wall produce more impulse than that of a blob of mud of same mass thrown with the same horizontal velocity. তাহলে আমি ওইখানে লেখাটা কিছুটা এক্সপ্লেন করে দিলাম তোমাদের। ওখানে যে লেখাটা, স্যারের লেখাটা যেটা থেকে পড়াচ্ছিলাম, সেটার এই জিনিসটা আমি এক্সপ্লেন করে দিলাম ইম্পালস সম্বন্ধে। এরপরে হচ্ছে ফোর্স টাইম গ্রাফ, এটা তোমরা একটু দেখবে। ডাইমেনশন অফ ইম্পালস, একটা ডাইমেনশন অফ ইম্পালস কি হবে? ml টি টু দি পাওয়ার -1। মোমেন্টামের যা ডাইমেনশন, ইম্পালসেরও সেম ডাইমেনশন। ইম্পালসিভ ফোর্স, যেটার কথা আমি বললাম, ইজ আ ফোর্স অফ ভেরি লার্জ ম্যাগনিটিউড অ্যান্ড ভেরি স্মল ডিউরেশন। এক্সাম্পল অফ ইম্পালসিভ ফোর্স কি আছে? বুলেট from a gun striking a glass window, hitting a cricket ball by a batsman in a match for a big shot, hitting a nail with a heavy hammer. একটা পেরেক যদি দেওয়ালে পুঁততে চাই, আমি একটা ভারী হামার হাতুড়ি দিয়ে দুম করে মারলাম পেরেকটার উপরে, সেক্ষেত্রেও ইম্পালসিভ ফোর্স কাজ করবে। এবার হচ্ছে প্রিন্সিপল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। If the net external force on a particle or a system of particle is zero, the total linear momentum of the particle of the system or the system of particles remain constant. এইটা ডেরিভেশনটা তোমাদের অতটা নেই, তোমরা জাস্ট এইটুকু জেনে রাখলেই হবে যে ddt of p1 plus p2 equal to constant। কিন্তু এর অ্যাপ্লিকেশন ইন কেস অফ রিকয়েল অফ আ গান, এইটা ইম্পর্টেন্ট আছে। যে হিয়ার ইউ হ্যাভ আ গান, একটা রিভলভার দেখতে পাচ্ছ বা একটা বুলেট, একটা গান দেখতে পাচ্ছ, বন্দুকের মধ্যে বুলেটটা বসে আছে জাস্ট বিফোর ফায়ারিং। So the gun and the bullet both are at rest. Now once the bullet is fired, it moves out of the nozzle of the gun, and the bullet moves with a velocity small v, and the gun moves backward with a velocity capital V. This m is the mass of the gun, capital M is the mass of the gun, capital V is the velocity of the gun after firing, small m is the mass of the shell, and velocity of the shell just after firing। যদি আমরা এই স্মল v এগুলো ধরে নিই, তাহলে কি লেখা যাবে? Since initially both are at rest, initial momentum is zero, right hand side I put 0, and mv plus mv after firing
mv মানে momentum of the gun and the momentum of the bullet must be 0. From this we can calculate v equal to m by m into v. Negative sign implies that the direction of velocity of the gun and that of the shell are opposite in nature, opposite in direction. এবার দেখো যখন যদি গান যদি nটা শেল একটা জায়গায় যদি 10টা শেল ফায়ার করে একটা গান, তখন তার মোমেন্টাম কি হবে? nmv হবে, f equal to nmv হবে। হ্যাঁ, nmv n into number of bullets into mass of the gun into mass of the velocity of the gun, অথবা মাইনাস নাম্বার অফ বুলেটস মাস অফ দ্য বুলেট ভেলোসিটি অফ দ্য বুলেট, এইভাবে বার করতে হবে। আর এদের দুজনের যদি কাইনেটিক এনার্জি কম্পেয়ার করি, কে অফ দ্য শেল মানে বুলেট, আর কে অফ দ্য গান কাইনেটিক এনার্জি অফ দ্য গান, তাহলে হাফ স্মল m small v square, half capital M capital V square. And for this capital V square I put m by m into small v square, and after cancelling the terms from the numerator and denominator, it comes out to be capital M by small m. And since capital M is greater than small m, upper term, the term on the numerator is greater than that on the denominator, তার মানে k of the shell is much greater than that of the gun. বন্দুকের থেকে শেলের গতিশক্তিটা বেশি হয়। এবার রকেট প্রপালশন কি হবে? রকেট প্রপালশনের ক্ষেত্রে মোমেন্টাম কনজারভেশন হতে হবে, কারণ কি ওর ফুয়েলটা বের হচ্ছে, ফুয়েল থেকেই ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে। তো ইনিশিয়াল মোমেন্টাম যদি এমভি থাকে, এবার মাসটা কমে গেছে, এম থেকে ডেল্টা এম হয়ে গেছে, আর ভেলোসিটিটা ভি প্লাস ডেল্টা ভি হয়ে গেছে, আর মাস অফ দ্য গ্যাস যেটা ইজেক্টেড হয়েছে সেটা হচ্ছে ডেল্টা এম ইন্টু ইউজি, মোমেন্টাম অফ দ্য গ্যাস ইজেক্টেড, সেটা থেকে ক্যালকুলেট করে এই তিনটে ফর্মুলা তোমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে। ভি ইকুয়াল টু ইউআর লগ ই এম জিরো বাই এম ইন্টু জিটি মাইনাস জিটি, এ ইকুয়াল টু এইটা, এফ ইকুয়াল টু এটা। ফোর্স কতটা পড়ছে, মেনলি ফোর্স কতটা পড়ছে এই ফর্মুলাটাই কাজে লাগে। রকেট প্রপালশনের ক্ষেত্রে এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করে নেবে, কোনটা কি টার্ম সেটা দেখে নেবে। এইবারে আমরা দেখব সার্কুলার মোশন। সার্কুলার মোশনের ক্ষেত্রে কি আছে, যে সার্কুলার মোশনে একটা বডি যখন সার্কেলে মুভ করে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে, অ্যারোটা দিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ। একটা উপর থেকে দেখছি সার্কেলটাকে ভার্টিক্যালি অ্যাবাভ উপর থেকে দেখছি, আর এটা হরাইজন্টালি দেখছি সার্কেলটাকে, একই ছবি। অ্যাক্সিস অফ রোটেশন, এটা অ্যাক্সিস অফ রোটেশন, এই সার্কুলার পাথে বডিটা ঘুরে চলেছে। পি থেকে শুরু করেছিল, পি থেকে কিউতে গেছে, কিউ থেকে আর এ গেছে। So when it moves from P to Q, the angle subtended at the center is theta, and when it moves from Q to R, the angle subtended at the center is delta theta. So theta and delta theta both are called the angular displacement. কৌণিক সরণ, রৈখিক সরণ যেমন হয় লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণ ডেল্টা থিটা মানে কি? ডেল্টা এস বাই আর, এটা মনে রাখবে। ডেল্টা এস মানে আর ডেল্টা থিটা। SI unit of angular displacement is radian. Angular velocity কি হবে? লিনিয়ার ভেলোসিটি হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে ডেল্টা থিটা বাই ডেল্টা টি। SI ইউনিট কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে রেডিয়ান পার সেকেন্ড অর ইউনিট, আর ডাইমেনশন হবে টি টু দি পাওয়ার -1। এগুলো জানতে হবে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কাকে বলে? রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ডি ওমেগা বাই ডিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে কি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওমেগা মানে ডি থিটা বাই ডিটি। আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করা হয় আলফা দিয়ে। আলফা কি হবে? ডি ওমেগা বাই ডিটি অথবা ডি টু থিটা বাই ডিটি স্কোয়ার, দুভাবে লেখা যায়। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইউনিট কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যেমন লিনিয়ার অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এর ডাইমেনশন হচ্ছে টি টু দি পাওয়ার -2। এবার এই রোটেশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে, যে ফ্রিকোয়েন্সি কাকে বলে, নাম্বার অফ রোটেশনস পার সেকেন্ড, এক সেকেন্ডে কবার ঘুরছে। টাইম পিরিয়ড কাকে বলে, যে একবার রোটেশন করতে গেলে কতটা টাইম লাগে।
একবার কমপ্লিট রোটেশন করতে গেলে কতটা টাইম লাগবে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটির সম্পর্কটা কি, যখন একটা বডি এই সার্কুলার পাথে ঘুরে চলেছে তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, সেটা হচ্ছে কি ডেল্টা থিটা বাই ডেল্টা টি। সেই সময় তার কি হয়েছে, তার ভেলোসিটিটা ভি আছে এখানে, এবার এখানে গিয়ে ভি কি হবে, ভি এর ডিরেকশনটা খালি চেঞ্জ হয়ে যাবে যখন ও ইউনিফর্মলি চলেছে। তাহলে লিনিয়ার আর অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, লিনিয়ার ভেলোসিটিকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ভি আর রিলেশন, ভি আর ওমেগার মধ্যে রিলেশন কি, ভি ইকুয়াল টু আর ওমেগা। আর ভেক্টর ফর্মে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, ক্রস ভেক্টর, ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর। এটা মানে আর ভেক্টরটা এইদিকে আছে, ভি ভেক্টরটা এইদিকে আছে, আর ভি ক্রস আর করলে উপর দিকে যাবে, উপর দিকে ভেলোসিটিটা হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা ক্রস প্রোডাক্ট। আর ভি আর আর যেহেতু রাইট অ্যাঙ্গেলে আছে, তাহলে এদের মানটা কত হবে, ভি ইকুয়াল টু আর ওমেগা। সিমিলারলি ভি ইকুয়াল টু আর ওমেগা যেমন আমরা পেলাম, এফ ইকুয়াল টু আর আলফা বা এ ইকুয়াল টু আর আলফা। এই হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা, তাহলে এ ইকুয়াল টু আর আলফা, মানে রেডিয়াস অফ দ্য সার্কেল দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেওয়া যায় তাহলে এইটা পাওয়া যাবে। এবার দেখো আমরা যাচ্ছি ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশনে যখন একটা বডি ঘুরছে তখন তার ওমেগাটা, অ্যাঙ্গুলার স্পিডটা কনস্ট্যান্ট, আর লিনিয়ার অ্যাঙ্গুলার স্পিড কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, লিনিয়ার স্পিড কনস্ট্যান্ট, লিনিয়ার স্পিড কনস্ট্যান্ট লিখেছে, লিনিয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট কিন্তু লেখেনি। লিনিয়ার স্পিড কনস্ট্যান্ট মানে স্পিডের মধ্যে শুধু ভেলোসিটির ম্যাগনিটিউডটা আছে, ডিরেকশনটা নেই। এক্ষেত্রে ভেলোসিটির ডিরেকশনটা খালি চেঞ্জ হয়ে যাবে। যখন একটা বডি ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে সার্কুলার পথে ঘুরবে তখন কি হবে, তখন তার লিনিয়ার ভেলোসিটির ম্যাগনিটিউড আনচেঞ্জ থাকবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই ডিরেকশনটা চেঞ্জ করতে গেলে যে অ্যাক্সিলারেশনটা দরকার তাকে বলে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। Centripetal acceleration is the acceleration which is responsible for the change in direction of a body which is rotating with uniform angular velocity. And সেটার ফর্মুলা কি হবে, centripetal acceleration a suffix c হচ্ছে v স্কয়ার বাই r অথবা ওমেগা স্কয়ার r। এই ভ্যালুটা তোমরা মুখস্থ করে রাখবে, এক্ষেত্রে ভ্যালুটা মুখস্থ করলেই হবে, এর ডেরিভেশন কিভাবে এলো জানার দরকার নেই। আর কি আরেকটা হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। নন ইউনিফর্ম সার্কুলার মোশন কি, আমি ধরো একটা ঘরে এসে ঢুকলাম, গরম লাগছে, ফ্যানটা চালিয়েছি, প্রথমেই কি ফ্যানের স্পিডটা হাইয়েস্ট স্পিড হবে, প্রথমে একটা স্লো স্পিডে ঘুরতে শুরু করবে, তারপর স্পিড বাড়তে বাড়তে ও ম্যাক্সিমাম স্পিডটা অ্যাচিভ করবে। তো ম্যাক্সিমাম স্পিডটা যখন অ্যাচিভ করবে তার মানে ও লিনিয়ার স্পিডটা ধীরে ধীরে বেড়েছে, লিনিয়ার স্পিডটা এই যে বেড়েছে তাই জন্য একটা কি হয়েছে, একটা অ্যাক্সিলারেশন কাজ করছে। দাঁড়াও, আমার একটা ফোন এসছে, আমি ধরে তারপর কথা বলছি। তো ওই নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হবে, লিনিয়ার ভেলোসিটিটা বাড়বে, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি তো বাড়ছে না, ওটা অ্যাঙ্গুলার ভেলোসিটিটাও বাড়বে, ঠিক দুটোই বাড়বে। সেক্ষেত্রে দুটো অ্যাক্সিলারেশন কাজ করবে, একটা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন এসি এইদিকে, একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, রেডিয়াল একটা ট্যানজেনশিয়াল।
এবার এই দুটো অ্যাক্সিলারেশনের রেজাল্টেন্টটা হবে অ্যাক্সিলারেশন, where AC মানে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ইজ v স্কয়ার বাই r অথবা ওমেগা স্কয়ার r, আর ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন এটি কি হবে r আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মাল্টিপ্লাইড বাই r, এটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন। নেট অ্যাক্সিলারেশনটা কি হবে রুট ওভার অফ AC স্কয়ার প্লাস AT স্কয়ার যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়। এবার সেন্ট্রিপেটাল ফোর্স মানে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের কথা যেটা বলছিলাম, that acceleration which changes the direction of velocity without changing the magnitude of velocity is called centripetal acceleration, and centripetal acceleration multiplied by mass gives the force, centripetal force. Mass into acceleration is force, which is coming from Newton's laws of motion. দেখো এই যে বডিটা যখন ঘুরছে, এই বডিটাকে ঘোরাতে গেলে একটা সেন্ট্রিপেটাল ফোর্স দরকার হচ্ছে, সেটা হচ্ছে FC। আর একটা লোক যদি বডিটাকে ঘোরায়, একটা ধরো সুতোর মাথায় ঢিল বেঁধে আমি সুতোটাকে ঘোরাচ্ছি, এই ঢিলটাকে ঘোরাচ্ছি, এবার ঢিলটার উপরে কি পড়ছে সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্টারের দিকে পড়ছে। আর মানুষটা যে ধরে আছে সেন্টারে, হাতটা ধরে আছে, সুতোটা ধরে আছে, তার উপর কি পড়ছে FR, সেন্ট্রিফিউগাল রিঅ্যাকশন ফোর্স পড়ছে। আর এই যে বস্তুটা, এইটাকে যদি আমি নন ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখি, তখন বস্তুটার উপরে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, আর একটা ফোর্স কাজ করবে বাইরের দিকে, সেটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি? whenever a body is in an accelerated reference frame, non-inertial frame, a force acts on a body in the direction opposite to the direction of acceleration of the reference frame. The magnitude of this force is equal to the product of mass of the body and the magnitude of acceleration of the reference frame. This force is called pseudo force or virtual force, not a real force, because this force can be felt in accelerated frame only, not in inertial frame. In other words, an observer in an accelerated frame can see the force only. To an observer standing on the ground, there is no existence of this force. যদি কেউ ঘুরতে ঘুরতে দেখে ঘূর্ণায়মান বস্তুটাকে, তখন তার মনে হবে যে বাইরের দিকে বস্তুটার উপরে একটা ফোর্স কাজ করছে, যাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটাও সেন্ট্রিপেটাল ফোর্সের সমানই, কিন্তু ডিরেকশনটা অপোজিট হয়। কিন্তু দুটোকে, সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সকে একই ফ্রেম অফ রেফারেন্স থেকে বোঝা যায় না। সেন্ট্রিপেটাল ফোর্সকে বোঝা যায় কোথায়? ইনার্শিয়াল ফ্রেম থেকে, আর সেন্ট্রিফিউগাল ফোর্সকে বোঝা যায় কোথা থেকে? নন ইনার্শিয়াল ফ্রেম থেকে। এই জন্য এটাকে বলা হয় সিউডো ফোর্স। নন ইনার্শিয়াল ফ্রেম থেকে যেহেতু ফোর্সটা বোঝা যায়, এই জন্য এটাকে বলা হয় সিউডো ফোর্স, রিয়েল ফোর্স বলা হয়। এবার এই যে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স দেখলাম, সেন্ট্রিপেটাল ফোর্সের ফলে কয়েকটা সুবিধা পাওয়া যায়, সেটা কি আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যে হিয়ার ইউ ফাইন্ড a person riding a cycle on a flat road, on a horizontal road. So horizontal road, here we find that R is the reaction and mg is the force. Mg is the weight of the man, R is the reaction. Now when he has to take a turn, ওকে যদি একটা সার্কুলার পথে ঘুরতে হয়, তখন কি দেখা যাবে? সাইকেলটা ও বেঁকিয়ে দেখে, ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল করে থিটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে, দেখো সাইকেলটা। This is called bending of cyclist in a curved road. রোডটা যেখানে কার্ভ নিয়েছে, বাঁক নিয়েছে, সেখানে সাইক্লিস্টটা ভার্টিক্যালি থাকবে না, সে একটু অবলিকলি অ্যাঙ্গেল করে হেলে যাবে, ভার্টিক্যাল লাইনের সাথে সার্টেন অ্যাঙ্গেল থিটা করে হেলে যাবে। So while he has placed himself obliquely, the reaction provided by the ground, that is R, comes in this direction. দেখো এটা রিঅ্যাকশনটাও হেলে গেছে, রিঅ্যাকশন যেটা ছিল ভার্টিক্যালি আপওয়ার্ড, সেটাও এখানে ঘুরে গেছে। And now this reaction is resolved into two components, R sin theta and R cos theta. And R cos theta balances the mg. তাহলে Rটা কিন্তু আর এর সমান থাকছে না, R cos theta mg, এখানে R equal to mg ছিল, এখানে R cos theta mg সমান হয়ে গেছে। আর R sin theta, এখানে দেখো এই R sin theta টা যে রাইজ করেছে, R sin theta টা আনব্যালেন্স, ওটা কি করছে? ও যে সার্কেলে ঘুরছে,
বেন্ড নিচ্ছে তার সেন্টারের দিকে কাজ করছে, এটা প্রোভাইড আ সেন্ট্রিপেটাল ফোর্স। এই ক্ষেত্রে দেখা যাবে ফ্রিকশন, মেজেটার ফ্রিকশন এবং সেন্ট্রিপেটাল ফোর্স দুটো মিলে ওকে আর সাইন থিটা মিলে ওকে একটা সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে। যদি ফ্রিকশন নাও থাকে, আর সাইন থিটা উইল প্রোভাইড দ্য সেন্ট্রিপেটাল ফোর্স। এন্ড সিমিলারলি উই ক্যান রাইট যে আর সাইন থিটা এদিকে আছে, আর সাইন থিটা হচ্ছে কি এম ভি স্কোয়ার বাই আর সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে, আর আর কস থিটাটা এম জি সমান হয়ে গেছে। তাহলে এই দুটোকে যদি ডিভাইড করো, ট্যান থিটা হবে ভি স্কোয়ার বাই আর জি। যদি ভেলোসিটি বেশি হয়, ভেলোসিটি বেশি করতে চায়, তাহলে থিটা বাড়াতে হবে। অনেক বেশি স্পিডে যদি ও ঘোরাতে চায়, বাঁকটা নিতে চায়, তাহলে ট্যান থিটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটাকে বাড়িয়ে দিতে হবে। আর আরেকটা কি করা যেতে পারে, রেডিয়াসটাকে যদি বাড়িয়ে দেবো, তাহলে কম অ্যাঙ্গেলে কম বেন্ড করলেও চলবে। আমি যদি রেডিয়াসটাকে বাড়িয়ে দিতে পারি, বড় রেডিয়াসের পাথে যদি ঘুরি, তাহলে অ্যাঙ্গেলটা কম করলেও চলবে। সিমিলারলি আরেকটা কি আছে, যখন এরকম বেন্ড থাকে রাস্তার মধ্যে, যেরকম যখন বাঁক থাকে, বেন্ডিং থাকে, তখন রাস্তাটাকে এরকম বেঁকিয়ে দেওয়া হয়। বেঁকিয়ে দেওয়া হলে কি দেখা যাচ্ছে, যে বেঁকিয়ে দেওয়া হলো, নর্মাল রিয়াকশন এন এটা পেয়ে যাচ্ছি, এন কস থিটা আর এন সাইন থিটাতে ভেঙে নিলাম। এন কস থিটা এমজি কে ব্যালেন্স করে দিল, আর এন সাইন থিটা প্রোভাইড করলো কি নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স। ঘুরতে গেলেই সেন্ট্রিপেটাল ফোর্স দরকার হয়। তো আই ক্যান পুট এন কস থিটা ইকুয়াল টু এমজি and n sin theta হচ্ছে mg square by r. Dividing these two I get tan theta হচ্ছে v square by rg, মানে v equal to root over rg tan theta। এইটুকু তোমরা শিখবে, এটা দিলেই হয়ে যাবে। এরপর দেখবে স্যার অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছেন, এই কোয়েশ্চেন গুলোকে আনসার করার চেষ্টা করবে, করে যেগুলো হবে না আমার সাথে পরের দিনের ক্লাসে ডিসকাস করবে। অবজেক্টিভ কোয়েশ্চেন, এমসিকিউ আছে, আর নিউমেরিক্যাল প্রবলেমও আছে। এগুলোকে তোমরা আগে করার চেষ্টা করে যদি না হয় তখন আমি দেখি। আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। আমি যেটা কোয়েশ্চেন গুলো করবো এখান থেকেই ছোটখাটো কোয়েশ্চেন দেবো, আর আমি একটা লেখা তোমাদেরকে আজকে দিচ্ছি, সেই লেখাটা থেকেও কিছু কোয়েশ্চেন দিতে পারি। একটু দুটো মিলিয়ে মিশিয়ে পড়ে নেবে। একটা তো এখান থেকে ডাউনলোড করে নিচ্ছ, আর একটা তোমরা ওখানে পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে পড়বে। আচ্ছা, তাহলে আমি তোমাদের এখন প্রেজেন্টেশনটাকে অফ করছি। প্রেজেন্টেশনটা অফ করে আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। তোমাদের মোটামুটি 16 জন আছে। আচ্ছা, রোল নাম্বার 1 থেকে 10 কারা কারা আছো বলো তো? স্যার 7। 7, 8, 9। 7, 8, 9। আচ্ছা, স্যার রোল নাম্বার 4। 4। 4 জন হয়ে গেল, টোটাল 16 জন আছে। আচ্ছা, এবার দেখো বলো এটা কি 10-এর 11 থেকে 20? স্যার 12। 17। 12, স্যার 17। হ্যাঁ 12, 17 আমি দিচ্ছি এক এক করে। 12 আছে, 12,
17, 18, আর কি আছে বলো? হয়ে গেল 12, 17, 18, 20। এবার 21 to 30। স্যার 22। Sir, 23. আচ্ছা 22, 23, Sir, 28. 22, 23, 28 হয়ে গেল। 31 to 40, 34, 37। 4, 7, 40 to 50, 41 Sir, to 41. 50, Sir, 41 to 41. 50, 41 দিলাম। তারপর আর কি আছে? Sir, 43. 43, 8। তাহলে আমার কজন প্রেজেন্ট হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 জন। আর 16 জন আছে যে, তো আরেকজন তো আমি। আচ্ছা স্যার, বলছি যে কোন কোন চ্যাপ্টার গুলোর উপর ইন্টারনাল হবে? এই যে বললাম ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। আরেকবার দেখে নাও, আরেকবার তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। ইউনিট 1, ইউনিট 2, Sir, roll number 14 present, sir. রোল নাম্বার স্যার বলছি যে চ্যাপ্টার গুলোর নাম বলবেন? না, ইউনিট সিলেবাসটা তোমরা দেখে নেবে। সিলেবাসটা কোথায় দেখবে? এই যে দেখো একাডেমিক আছে, এখানে কারিকুলার স্ট্রাকচার, এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। হ্যালো, হ্যাঁ, এবার আমি তোমাকে এটা প্রেজেন্ট করছি, দাঁড়াও। তুমি কি বললে? হ্যালো, স্যার আমি বলছি কোন কোন চ্যাপ্টার গুলোর উপর ইন্টারনাল হবে? এই যে দেখো websct.co.in খুলেছি, খুলে একাডেমিকে যাবে। একাডেমিকে কারিকুলার স্ট্রাকচার, এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পার্ট 1 অ্যান্ড আদার। এখান থেকে দেখবে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা কি আছে। ফাইনাল সিলেবাস ফার্স্ট সেমিস্টার, এটা 13, 14, এটা নয়। কারিকুলার কোর্সেস অফ এইটা কারিকুলাম উইথ এফেক্ট ফ্রম 20, 21, এই যে সেশনে যেটা আছে, এখান থেকে তুমি সিলেবাসটা পেয়ে যাবে। সিলেবাসটা দেখলে দেখবে যে ফিজিক্সের সিলেবাস যেটা আছে, সেখানে ইউনিট 1, ইউনিট 2, এই যে ফিজিক্সে অ্যাপ্লাইড ফিজিক্স M1 থিওরি এর যে সিলেবাস আছে, এর ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3, এইটার উপর আমাদের ফার্স্ট ইন্টারনালটা হবে। ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট 2 ফোর্স অ্যান্ড মোশন, যেটা আজকে পড়ানো হলো। এর পরের দিন যেটা পড়ানো হবে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। এই তিনটের উপরে আমাদের ফার্স্ট ক্লাস টেস্টটা হবে, ফার্স্ট ইন্টারনাল ক্লাস টেস্টটা হবে। ওকে এটা একটা স্যার। ছবি তুলে নাও, এটার একটা ছবি তুলে নিতে পারো। হ্যাঁ, পাওয়ার, এই যে কোর্স কন্টেন্ট 1, 2 আর 3, বুঝেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটু চলে যাও না, আরেকটা কথাও বলে দিই, আরেকটা কথা বলে দিচ্ছি আমি। এইটা গেল। আর
যেটা দেখাতে চাইছি এইটা, যে টোটাল যে পরীক্ষাটা হবে ইন্টারনাল পরীক্ষাটা সেইটা এরকম হবে। এইটারও একটা ছবি তুলে নাও, এইটার একটা ছবি তুলে নাও। টোটাল 20 মার্কের পরীক্ষা হবে 45 মিনিট ধরে। ফার্স্ট ক্লাস টেস্ট, এর সিলেবাস কি আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। তার মধ্যে দেখা যাবে এমসিকিউ 10 মার্কের থাকবে, 10 মার্ক এমসিকিউ থাকবে। এমসিকিউতে থাকবে 5টা কোয়েশ্চেন, ইচ অফ 2 মার্ক, নো অল্টারনেটিভ, সবকটা করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি কিভাবে এটার আনসার করতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি বলে 4টে অপশন দেওয়া হয়েছে। এর মধ্যে যেটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয় সেটার উত্তর লিখতে হবে। 1 এর আনসার কি হবে, সি। সি এর উত্তর কি হবে, স্মেল। সিতে কি আছে, স্মেল, পুরোটা লিখতে হবে। আর এরপরে থাকবে ব্রড কোয়েশ্চেন, 10 মার্কের ব্রড কোয়েশ্চেন থাকবে, 5 মার্কের দুটো করে। সেখানে কি থাকবে, 5 মার্কের ডিভিশনটা থাকবে 1 + 2 + 2 থাকতে পারে, 3 + 2। হ্যাঁ, মার্কের 5 মার্কসের দুটো করে কোশ্চেন। হ্যাঁ, ফাইভ মার্কস ইচ। 2 কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন্স থাকবে। আচ্ছা, ব্রড কোয়েশ্চেন থাকবে 3টে, 3, 8 আর বলি 3টে কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, 5 marks each, and you have to answer 2 question। 3টের মধ্যে দুটো তোমায় আনসার করতে হবে, তার মার্ক হবে 10। ঠিক আছে, ব্রড কোয়েশ্চেন থাকবে, 3টে কোয়েশ্চেন থাকবে। ব্রড কোয়েশ্চেন 3টে থাকবে, এক একটায় 5 মার্ক করে, তো 15 হয়ে যায়। তো 15 দিলে তো 10 আর 10-এ 20 হবে না, 25 হয়ে যাচ্ছে। তো সেটা কিরকম ভাবে ডিভিশন করা থাকবে, 5 মার্কের ডিভিশনটা থাকবে 1 + 2 + 2, 3 + 2। এবার এখানে কি করতে হবে, তোমাকে 2 questions to be answered out of 3, 3 questions out, each of 5 marks, 2 questions to be answered out of 3, 2 questions to be answered out of 3। এবার এটা ডিভিশনটা এরকম থাকবে। তোমরা এইটার একটা ছবি তুলে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখতে পেয়েছো? হ্যালো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটার একটা ছবি তুলে নাও। আর এদিকে সিলেবাসটা দেখালাম, সিলেবাসটার একটা ছবি তুলে নাও। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 বলতে কি বোঝাচ্ছি সেটাও পেয়ে যাবে। তাহলে তোমাদের কাছে দুটো জিনিস এসে গেল। ইউনিট 3টা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আর ইউনিট 2টা সম্বন্ধে যদি কিছু জানার থাকে, যদি কিছু ডাউট থাকে, পড়তে গেলে তো ডাউট আসবে, সেই ডাউটগুলো লিখে রাখবে, লিখে আমায় নেক্সট ক্লাসে বলবে। নেক্সট ক্লাসটা তোমাদের আছে কবে দেখি, আমার মনে হচ্ছে মঙ্গলবার আছে নাকি। নেক্সট ক্লাসটা আছে আইডি, হ্যাঁ মঙ্গলবারে আছে। আচ্ছা স্যার, বলছি যে পরীক্ষার রুটিনটা দেবে না? হ্যাঁ, রুটিন দেবে, বেরোলেই দেবে। আমি আগে পরীক্ষা সম্বন্ধে যতটুকু আমার বলার দরকার ছিল বলে দিলাম। পরীক্ষার রুটিন কোন দিন কোন সাবজেক্টটা হবে। তোমাদের কি কি সাবজেক্ট আছে, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আর কি আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথ। হ্যাঁ স্যার, এই 3টে ম্যাথ হলো, আছে আর Drawing গ্রাফিক্স আছে। আছে ইঞ্জিনিয়ারিং, আর গ্রাফিক্স, ইংলিশ। হ্যাঁ ইংলিশ স্যার, আর কমিউনিকেশন। ইংলিশ কমিউনিকেশন স্কিল আর হচ্ছে ওয়ার্কশপ। না, ওয়ার্কশপ, ওয়ার্কশপটা তো হবে না বললো। হ্যাঁ ওয়ার্কশপ হবে না? প্র্যাকটিক্যাল, ওয়ার্কশপটা হবে না তো বললো স্যার। প্র্যাকটিক্যাল ও। তো প্র্যাকটিক্যাল হবে না। এইগুলো পরীক্ষা হবে, এই 5টা পরীক্ষা হবে। একটা হচ্ছে ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা ম্যাথ, একটা কমিউনিকেশন, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। এই 5টা গ্রাফিক্স। পেপার 5 দিনে পরীক্ষা হবে, 5টা ছোট ছোট। হ্যাঁ 8 তারিখ থেকে 12 তারিখ অবধি। হ্যাঁ, ঠিক আছে।
তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই স্টপ করছি, তোমাদের অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ স্যার, আর তোমরা থ্যাংক ইউ এই স্যার। চ্যাপ্টারটা পড়ো, অঙ্কগুলো করো, কোয়েশ্চেন গুলোকে পড়ে দেখো কোয়েশ্চেন গুলোর আনসার করতে পারো কিনা থিওরি পড়ার পরে। যদি না হয় আমার সাথে ডিসকাশন করে নেবে নেক্সট ক্লাসে।